সাব্বির ওয়ার্কশিটটা করছিলা? পুরোপুরি হয় নাই, কাজ চেষ্টা করছি, অনেক হেল্প করছি। তো পরে পাঠাই দিব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ওয়ার্কশিটটা সলভ করা শুরু করি। ওয়ার্কশিটটা এখানের মধ্যে এত বেশি কঠিন কিছু ছিল না, আমাদের গ্রাফ রিলেটেড কয়েকটা ব্যাপার ছিল, ওগুলি জিনিস আমাদের পারা উচিত। আচ্ছা, সো এখন এখানের মধ্যে আমরা স্টার্ট করি। কোয়েশ্চেন নাম্বার 1 টা কি ছিল দেখো, an athlete runs 100 মিটার রেস। ওকে, তো তাহলে টোটাল ডিসটেন্স কত? 100 মিটার, এটা দেওয়া আছে তাই তো কাবিও? হ্যাঁ The idealized graph below shows how the athlete's velocity v changes with time t for a 100 meter sprint. So তাহলে টোটাল 100 মিটার স্প্রিন্টের এখানে টাইম কত কি লাগছে এইসব দেওয়া। তো তাহলে এখন এখানের মধ্যে বলতেছে এ নাম্বারে, বাই কনসিডারিং দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য অ্যাথলিট। সো এখন এখানের মধ্যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদের কি, বেসিক্যালি ট্রাপিজিয়াম, তাই তো? তো হ্যাঁ এটা হলো আমাদের একটা ট্রাপিজিয়াম, এন্ড ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি? এখানে ভাইয়া হাফ একটা ইনটু, রেক্ট্যাঙ্গেল হ্যাঁ ধরছি বলো। আর একটা ট্রায়াঙ্গেল ধরে করছি, মানে ট্রাপিজম। হ্যাঁ তাহলেও হবে, তাহলে কোনো সমস্যা নাই, হাফ ইন্টু এ প্লাস বি একই ইন্টু কথা। এইচ। হাফ ইনটু এ প্লাস বি ইনটু এইচ, যে এ আর বি গুলা কি, এ আর বি গুলা হলো ট্রাপিজিয়ামের প্যারালেল সাইড গুলা, ঠিক আছে? এ আর বি হলো ট্রাপিজিয়ামের প্যারালেল সাইড গুলা। সো একটা হলো 11, একটা হলো 2 থেকে 11 মানে 9, আর হাইট হলো দা ম্যাক্সিমাম ভেলোসিটি, যেটা আমাদের বের করতে হবে। ওকে, সো এখন আমরা এখানের মধ্যে দেখি, ফারিহা ওয়ার্কশিটটা করছিলা? area under vt graph is equal to distance moved. So তাহলে half into a plus b into h is equal to 100 meter. তো এখানের মধ্যে half into a হলো 11, b হলো 9, height হলো v max, যেটা বের করব, is equal to 100. তো তাহলে এখানের জন্য v max কত আসে? 10 10 মিটার পার সেকেন্ড। তো তাহলে 10 মিটার পার সেকেন্ড। ওকে, তো তাহলে এই জিনিসটা গেল ফার্স্টে। এরপরে এখন বি নাম্বারে কি বলতেছে, বি নাম্বারে বলতেছে ইউজিং দ্য অ্যাক্সেস বিলো স্কেচ আ গ্রাফ শোয়িং হাউ দ্য অ্যাসেলারেশন অফ দিস অ্যাথলিট চেঞ্জেস উইথ টাইম ডিউরিং দিস রেস। ঠিক আছে, এই রেসের সময় অ্যাসেলারেশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে ওই জিনিসটা শো করতে বলতেছে মার্ক এনি সিগনিফিকেন্ট ভ্যালুজ অন দ্য অ্যাক্সেস। তো এখন এখানের মধ্যে দেখো আমাদের অ্যাথলিটটা কোন পোর্শনে অ্যাসেলারেট করছে বলো তো কাবিও? এই এই জায়গাটায় না, হরাইজন। এই হ্যাঁ 2 সেকেন্ড মানে ধরে স্পেস জাস্ট যেটা অ্যাক্সেলারেশনটা করছে, এর পরের থেকে কি হয়েছে, ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেছে, which means কনস্ট্যান্ট হয়ে গেছে। the acceleration became zero, তাই তো? সো তাহলে 2 সেকেন্ড থেকে 11 সেকেন্ড পর্যন্ত অ্যাক্সেলারেশন হলো 0, আর 0 থেকে 2 সেকেন্ডের সময় অ্যাক্সেলারেশন কত এটা আমরা বের করতে পারি কিভাবে? গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো? অ্যাক্সেলারেশন পাবো না? ভেলোসিটি টাইম গ্রাফে গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? অ্যাক্সেলারেশন দেয়। সো তাহলে এখানে থেকে আমরা অ্যাক্সেলারেশন বের করতে পারি, যে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু 10 minus 0 divided by 2 is equal to what? 5 meter per second square, নাকি কাবিও? তো অ্যাক্সেলারেশন হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, কত সেকেন্ডের জন্য? ফার্স্ট 2 সেকেন্ডস। এরপর থেকে ভেলোসিটি কি হয়ে গেছে? এরপর থেকে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেছে, রাইট? যে প্রথম 2 সেকেন্ডের জন্য অ্যাক্সেলারেশন হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, দেন 2 সেকেন্ড থেকে 11 সেকেন্ড পর্যন্ত ভেলোসিটি কনস্ট্যান্ট, which means অ্যাক্সেলারেশন কত হয়ে গেছে? 0। জিরো। তাহলে এখানে অ্যাক্সেলারেশন যার ইউনিট হলো মিটার পার সেকেন্ড স্কয়ার টাইম যার ইউনিট হলো সেকেন্ড, অ্যাক্সেলারেশন 5 প্রথম 2 সেকেন্ডের জন্য, এরপরে বাকি টাইমের জন্য কি অ্যাক্সেলারেশন হলো 0। তো তাহলে এখানের জন্য আমরা দেখি,
সো ফার্স্টের 2 সেকেন্ডের জন্য এইটা, এরপরে বাকি টাইমের জন্য অ্যাসেলারেশন কত, এক্স অ্যাক্সিস ঘেঁষে এরকম একটা স্ট্রেট লাইন যাবে, তাই তো? সো এইটা হলো আমাদের অ্যাসেলারেশন টাইম গ্রাফটা, বুঝতে পারছো? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে অ্যাসেলারেশন টাইম গ্রাফটা আমাদের এমন কেন হইলো? ভাইয়া, হ্যাঁ বলো। না, নেগেটিভ অ্যাসিলেশন হলে কি নিচে দাগটা হবে না -5 এর? হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ যদি হয়, যে ডাউন স্লোপিং যদি এমন থাকতো ভেলোসিটি গ্রাফে, যে এমন থাকতো, তো এই রিজনটাই কি ডিসেলারেশন নেগেটিভ না, তো অ্যাসিলেশন। তখন ওইটা আমাদের অ্যাসেলারেশনের নেগেটিভ অ্যাক্সিসে পড়তো, বুঝছো? বুঝছি। ওকে, সো এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, আছে মতখর? এই অ্যাসেলারেশনের গ্রাফটা নিয়ে কোনো প্রবলেম আছে? না, সমস্যা নেই। না। ওকে, তো তাহলে এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। আচ্ছা, তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে দেখি কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে। এই কোয়েশ্চেন গুলা কিন্তু দেখে অনেক ইজি মনে হয়, এক দুইটা একটু ট্রিকি পার্ট আছে, ওই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা লাগবে, এগুলো আমরা দেখতেছি। তো এখন এখানের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, লেটস সি। The distance time graphs for two runners A and B in a 100-meter race are shown. আচ্ছা, তো দোনোজন কত ডিসটেন্স কভার করবে? 100 মিটার ডিসটেন্স। তো দোনোজনই 100 মিটার ডিসটেন্স কভার করতেছেন, both of them are taking equal amount of time to cover that distance, which is 11 সেকেন্ড। দোনোজনের কত টাইম লাগতেছে? both are taking 11 seconds to cover this 100 মিটার ডিসটেন্স। ওকে, এখন এ নাম্বারে বলতেছে কি, explain how the graph shows that athlete B accelerates throughout the race। তো কিভাবে বোঝা যাচ্ছে যে অ্যাথলিট বি টা যে অ্যাসেলারেট করতেছে পুরো রেস টাইম জুড়ে? The graph is curved. The graph is curved, or we can say that the gradient is continuously increasing. ওকে, accelerates বলছে তো, সো তাহলে এখানের জন্য স্পেসিফিক্যালি বলতে হবে কি, যে গ্রেডিয়েন্ট বাড়তেছে ডিসটেন্স টাইম গ্রাফের। সো হোয়াট ডাজ দ্যাট ইমপ্লাই? গ্রেডিয়েন্ট বাড়লে কি হবে? ভেলোসিটি বাড়তেছে, বিকজ ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়। বাট যেহেতু জাস্ট 1 মার্ক, সো তাহলে তোমার অ্যান্সারটাই এখানের মধ্যে হয়ে যায়, যে কাজটা কি, যে the gradient of the graph is increasing. The gradient of the graph is increasing. তো এইটা, তো এখন বলতেছে বি নাম্বারে, estimate the maximum distance between the athletes। যে অ্যাথলিট দুইজনের মধ্যে ম্যাক্সিমাম ডিসটেন্সটা কত? এটা কাবিও কত অ্যান্সার বের করছো? ম্যাক্সিমাম ডিসটেন্স তাদের মধ্যে কত? আমি বি নাম্বার করি নাই। আচ্ছা, কে করছো বি নাম্বার? সার্বিক করছো? হ্যাঁ, আমার মনে হয় আমারটা ভুল হয়েছে, আমি 0 লিখছি। আচ্ছা, জিরো না, এখানের মধ্যে দেখো ব্যাপারটা কেমন। ব্যাপারটা হলো এরকম, যে দিস ইজ সাপোজ, দিস ইজ দ্য রেস ট্র্যাক। ওকে, দিস ইজ দ্য রেস ট্র্যাক, দিস ইজ রানার এ, দিস ইজ রানার বি। ওকে, তো এখন দোনোজনই স্টার্টিং এ কি ছিল, টাইম জিরোর সময় দে ওয়ার টুগেদার, টাইম জিরোর সময় বোথ অফ দেম ওয়ার এট 0 মিটার ডিসটেন্স। আর আফটার 11 সেকেন্ড, যে দিস ইজ দ্য ফিনিশিং লাইন, যে 100 মিটার ডিসটেন্স, দিস ইজ দ্য ফিনিশিং লাইন। তো এখানেও কি দোনোজন একদম সেম টাইমে আবার পৌঁছাইছে। ওকে, কিন্তু কি হয়েছে দেখো, রানার এ অলওয়েজ আমাদের একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, বুঝছো? কিন্তু রানার বি স্টার্টিং পজিশন দোনোজনের সেম, রেস তো সবাই সেম পজিশন থেকে স্টার্ট করে, কিন্তু রানার বি কি হয়েছে, প্রথমের দিকে পিছায় গেছে। ব্যাপারটা খেয়াল করো কেমন সবাই, এই যে দেখো 0 সেকেন্ডের সময় দে ওয়ার এট দ্য সেম ডিস্টেন্স, তাই তো সার্বিক? 0 সেকেন্ডের সময় দে ওয়ার এট দ্য সেম ডিস্টেন্স। নাও 2 সেকেন্ডের সময় দেখো তো, 2 সেকেন্ডের সময় অ্যাথলিট বি হলো এই ডিস্টেন্সে, আর অ্যাথলিট এ কি করছে, সামনে আগে গেছে না? তো তাহলে তাদের মধ্যে দেয়ার ইজ আ সার্টেন সেপারেশন, রাইট?
দেন 4 সেকেন্ডের সময় দেখো, এই যে 4 সেকেন্ডের সময় অ্যাথলিট বি আছে এই জায়গায়, আর অ্যাথলিট এ চলে গেছে এইখানে 38 মিটারে। তো তাহলে কি এখানে তাদের মধ্যে ডিস্টেন্স বিটুইন দ্য টু রানার্স হলো এতটুকু। বুঝতে পারতেছো সবাই কি বলতেছি? যে রানার এ একদম রেসের শুরু থেকে কি করতেছে, একদম রেসটা স্টার্ট হয়েছে তখন থেকে রানার এ একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। সো এই যে 6 সেকেন্ডের সময় এই জায়গাটার সময় দেখো, এই যে আমরা এখানে ডিসটেন্স গুলো একটু বের করি তাহলে বুঝতে পারবা। যে প্রথমে দেখো এখানের মধ্যে আমরা একটু জুম করে নিই। ওকে, নাও সি 4 সেকেন্ডের সময় দেখো, 4 সেকেন্ডের সময় রানার বি কত ডিস্টেন্সে আছে দেখো তো, এটা কত, এই ভ্যালুটা 5 ঘরে 20, তো 1 ঘরে 4, তো তার মানে এখানে কত আসে, এটা হলো তোমার 14 নাকি? রানার বি হলো 14 মিটার ডিস্টেন্স দূরে, আর রানার এ কত 36 এ নাকি? তো তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত, 22 মিটার, তাই তো কাবিও? হ্যাঁ তো তাহলে 4 সেকেন্ডের এই সময়ে the two runners are 22 মিটার অ্যাপার্ট ফ্রম ইচ আদার। 6 সেকেন্ডের সময় এখানে দেখো তো, 6 সেকেন্ডের সময় এখানে ধরো এটা গ্রিন কালার দিয়ে আঁকি, 6 সেকেন্ডের সময় এখানে রানার বি আছে হলো কত 28 মিটার ডিস্টেন্সে, আর রানার এ আছে কত 54 মিটার ডিস্টেন্সে। সো তাহলে এখানে তাদের মধ্যে সেপারেশন কত, 26 মিটার নাকি কাবিও? 54 মাইনাস 28 করলে কত আসে, 26 আসে না? হুম তো তাহলে এই জায়গায় কি তাদের মধ্যে ডিস্টেন্সটা কত, 26 মিটার, আর এই জায়গায় তাদের মধ্যে ডিস্টেন্সটা কত, 22 মিটার। তো তাহলে ডিস্টেন্সটা কি তাদের মধ্যে বাড়লো। দেন এখন 8 সেকেন্ডের এখানে দেখো, 8 সেকেন্ডের এখানে এটা ব্লু কালার দিয়ে কি, 8 সেকেন্ডের এখানে রানার বি কততে আছে, রানার বি হলো 48 মিটার 48 ডিস্টেন্সে, আর রানার এ হলো কত 72 মিটার ডিস্টেন্সে। তো 72 মাইনাস 48 করলে কত আসে, 24, তাই না? হ্যাঁ তো এখন এখানের মধ্যে দেখো তো তাহলে সবচেয়ে বেশি ডিস্টেন্স দূরে কখন ছিল, what is the maximum distance between the runner during the sprint? 6 সেকেন্ডে। 6 সেকেন্ডের সময় সেপারেশন কত তাদের মধ্যে, 26 মিটার। তো তাহলে এখানের মধ্যে যে জিজ্ঞাসা করছে এস্টিমেট করতে বলছে, এখানে তো এক্স্যাক্টলি ওরকম বের করা যাবে না, যে এখানের মধ্যে তো এমন হইতে পারে যে সেপারেশনটা এমন জায়গায় বেশি হইতে পারে এরকম টাইপের। সো আমরা এস্টিমেট করে একটা ভ্যালু বলবো। সো তাহলে আমরা দেখতে পাইতেছি কি চোখের দেখায় বোঝা যাইতেছে যে 6 সেকেন্ডের সময় the two sprinters were maximum distance separated from each other. So what is the separation between their distances? 26 মিটার, তাই তো? সো তাহলে estimate the maximum distance between the athletes কত হবে, 26 মিটার। বুঝতে পারছো এটা? ভাইয়া একটু আবার বলো। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা হইতেছে এরকম, কি জিনিস দেখো, এই তারা একটা স্প্রিন্ট করবে, ওকে? তো এখন এই জায়গাটায় খেয়াল করো, তো এখান থেকে এখানে ডিস্টেন্সটা, এই যে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হলো 100 মিটার, ওকে? স্টার্টিং পজিশন আর এন্ডিং পজিশন যে ফিনিশিং লাইনের ওখানে ডিস্টেন্স কত, 100 মিটার। আচ্ছা, তো এখন আমি 2 সেকেন্ডের সময়ের পজিশনটা ড্র করব, যে 2 সেকেন্ডের সময় তারা কে কোথায় ছিল, এই যে 2 সেকেন্ডের সময় স্প্রিন্টার এ কোথায় ছিল, বি কোথায় ছিল, ওই জিনিসটা 36 আর 20, 36 আর কত 14, ওকে? তো এই যে দেখো আফটার 2 সেকেন্ডস, যে এটা তো স্টার্টিং পজিশন, এটা হলো টাইম টি ইকুয়াল টু 0, আর এটা হলো এন্ডিং পজিশন, এখানেও একই সাথে রিচ করছে কত, টি ইকুয়াল টু 11 সেকেন্ড। এখন দেখো এখানের মধ্যে আফটার 2 সেকেন্ডস স্প্রিন্টার এ ওয়াজ 36 মিটার ডিস্টেন্সে, স্প্রিন্টার বি ছিল এই জায়গায়। তো তাহলে 2 সেকেন্ড পর
তাদের মধ্যে সেপারেশন কত ছিল? 22 মিটার। ওকে কাবিও? হ্যাঁ আচ্ছা, তো এরপরে কি হয়েছে? 4 সেকেন্ড পরে 4 সেকেন্ড পরে তারা কে কোথায় গেছে দেখি। 4 সেকেন্ড পরে, আচ্ছা আমরা এটা 4 সেকেন্ডের জন্য দেখছিলাম, সো তাহলে যেটা এই যে 22 মিটার এটা হলো 4 সেকেন্ডের জন্য। এরপর এখন আমরা 6 সেকেন্ডের সময় সেপারেশন দেখব। তো 6 সেকেন্ডের সময় এখানে সেপারেশন কত? 5428। তো এখন যখন নাকি 6 সেকেন্ড পাস করছে রেসের, ততক্ষণে স্প্রিন্টার এ অলরেডি হাফ অফ দা স্প্রিন্ট পাস করে ফেলছে, ঠিক আছে? আর স্প্রিন্টার বি হলো এই জায়গায়। তো এখন তাদের মধ্যে সেপারেশনটা কি আগের থেকে বড় না? হ্যাঁ তো এই সময় তাদের মধ্যে সেপারেশনটা কত? এই সময় তাদের মধ্যে 26 সেপারেশনটা হলো 26 মিটার। এরপর আবার কি হয়েছে? এখন আমরা একটা ব্লু কালার দিয়ে আঁকি। ওকে, তো এরপরে 8 সেকেন্ডের সময় কি হয়েছে? 72 আর 48। 8 সেকেন্ডের সময় এমন এরকম। তো এইখানে তাদের মধ্যে সেপারেশনটা কত? আফটার 8 সেকেন্ডস the separation got 24 closed in, যে এখন স্প্রিন্টার বি তো অ্যাসেলারেট করতেছে, তো সে আস্তে আস্তে তাদের মধ্যে ডিফারেন্সটা আবার কি করে আনতেছে? কমায় আনতেছে। দেন মনে করো যে 10 সেকেন্ডের সময় আবার কি হয়েছে দেখি। তো 10 সেকেন্ডের সময় এমন হয়েছে অবস্থা যে দে কেম ইভেন ক্লোজার টু ইচ আদার, যে তাদের মধ্যে গ্যাপটা আবার কমায় আনছে। ওকে, দেন 11 সেকেন্ডের সময় দোনোজন কি করছে? এট দ্য সেম টাইম দে রিচ দ্য ফিনিশিং লাইন, যে রেস একসাথে শেষ করছে। কিন্তু দেয়ার ওয়াজ আ পয়েন্ট ইন টাইম ডিউরিং দ্য রেস, যে সময় কি স্প্রিন্টার এটা স্প্রিন্টার বি এর থেকে অনেকটুকু আগায় ছিল। সো ম্যাক্সিমাম কতটুকু ডিস্টেন্স আগায় যাইতে পারছিল, ওই ডিস্টেন্সটা বের করতে বলছে। তো রেসের মধ্যে সবচেয়ে বেশি ডিস্টেন্স সেপারেশন কত ছিল দুইটা স্প্রিন্টারের মধ্যে? 26 26। তো তাহলে ওই জিনিসটাই আমাদেরকে বের করতে বলছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ তো তাহলে এই যে এস্টিমেট দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাথলিটস, তো এটা কি ডিউরিং দ্য রেস স্টার্ট করছে একসাথে, শেষ করছে একসাথে, কিন্তু ইন দ্য মিডল অফ দ্য রেস হোয়াট হ্যাপেন? স্প্রিন্টার এটা স্প্রিন্টার বি এর থেকে অনেকটুকু আগায় গেছিল। সো ম্যাক্সিমাম কতটুকু আগাইছিল ওই ডিস্টেন্সটা বের করতে বলছে। ব্যাপারটাকে সবাই বুঝতে পারছো? কোয়েশ্চেনটা আসলে কি চাইছে সাব্বির? যে কোয়েশ্চেনের মধ্যে এখানের মধ্যে চাইছেটা কি, যে স্প্রিন্টার এ আর স্প্রিন্টার বি এর মধ্যে ম্যাক্সিমাম সেপারেশন কখন ছিল। তো এখানের মধ্যে আমরা গ্রাফটা দেখলেই বুঝতে পারতেছি কি, এখন যদি গ্রাফটা এখানের মধ্যে ক্লিয়ার করি, যে গ্রাফটা যদি এখানের মধ্যে ক্লিয়ার করি, তো এখানের মধ্যে আমাদের দেখবো কি যে কোন জায়গাটায় গ্রাফ দুইটার মধ্যে সেপারেশন সবচেয়ে বড়। এইখানে গ্রাফটা একসাথে, এখানে গ্রাফটা একসাথে, এখানে আস্তে আস্তে ডিস্টেন্স বাড়তেছে, এখানে আস্তে আস্তে ডিস্টেন্স বাড়তেছে, ডিস্টেন্স বাড়তে 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 কোন জায়গাটায় ডিস্টেন্স সবচেয়ে বেশি? এই জায়গাটায় ডিস্টেন্স সবচেয়ে বেশি। সো এই দুইটার মধ্যে, এই দুটা ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্স কত? এই দুটা ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্স হলো 26 মিটার। সো তাহলে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন দ্য টু অ্যাথলিটস ডিউরিং দ্য রেস? কত? 26 মিটার হবে। বুঝতে পারছো সবাই এখন? রাফিন? হ্যাঁ স্যার বুঝছি, আমার 26 অ্যান্সার আছে। ওকে, বাকি কারো কি কোনো কনফিউশন আছে এই কোশ্চেনটা নিয়ে? না ভাই, ওকে, স্যার এক্সামে এরকম কোশ্চেন একটা মার্জিন দিয়ে রাখবে না, যে প্লাস মাইনাস 5 বা হ্যাঁ হ্যাঁ সামথিং ওইরকম লাইক একটা দ্যাট? মার্জিন থাকবে, একটা এস্টিমেট বলছে তো, তো প্লাস মাইনাস একটা রেঞ্জ থাকবে অলওয়েজ। ওকে, তো এরপর বলতেছে সি নাম্বারে যে ক্যালকুলেট দ্য স্পিড অফ অ্যাথলিট এ ডিউরিং দ্য রেস। তো স্পিডটা কি? টোটাল ডিস্টেন্স হলো 100 মিটার, টোটাল টাইম হলো 11 সেকেন্ড। তো তাহলে স্পিডটা কত হবে? ডিস্টেন্স বাই টাইম, স্পিডটা তো কনস্ট্যান্ট, তো এর জন্য ডি বাই টি 9.05। এটা ইউজ করা যাবে। সো তাহলে 100 ডিভাইডেড বাই 11 কত? 9.09। এটা
সো তাহলে হ্যাঁ। এটাকে আমরা লিখবো কত? টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে, কেন টু সিগনিফিকেন্ট ফিগারে নিলাম? বিকজ আমাদের এগুলা গিভেন ইনফরমেশন গুলি, এই যে আমাদের টাইমটাও কিসে আছে, এগুলা টু সিগনিফিকেন্ট ফিগারে আছে। সো তাহলে এটা আমরা কি করব? ফাইনাল অ্যান্সারটা টু সিগনিফিকেন্ট ফিগারে দিব। 9.09 দিলেও সমস্যা নাই, বিকজ এখানে স্পেসিফিক্যালি আমাদের গিভেন ইনফরমেশন ওরকম কিছু লিখা দেয় নাই, বাট টু সিগনিফিকেন্ট ফিগারে নিলে পরে আরো সেফ। ওকে মতখর? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তো এখন দেখো ডি নাম্বারে কি বলতেছে। ডি নাম্বারে বলতেছে দ্য অ্যাসেলারেশন অফ অ্যাথলিট বি ইজ ইউনিফর্ম ফর দ্য ডিউরেশন অফ দ্য রেস। তো তাহলে অ্যাথলিট বিটা যে পুরো রেস জুড়ে অ্যাসেলারেট করছে, বলছে যে অ্যাসেলারেশনের রেটটা হলো ফিক্সড, যে তার সে একটা কনস্ট্যান্ট রেটে বা একটা ইউনিফর্ম রেটে অ্যাসেলারেট করছে। তো এখন বলতেছে হোয়াট ইজ মেন্ট বাই ইউনিফর্ম অ্যাসেলারেশন। তো এখানের মধ্যে কি বলবো? যে দ্য ভ্যালু অফ অ্যাসেলারেশন ইজ কনস্ট্যান্ট, তাই তো? তো এখন বলতেছে যে ক্যালকুলেট দ্য অ্যাসেলারেশন অফ দ্য অ্যাথলিট। এটা কিভাবে বের করা যায়? কাবিও, এটা করছো? করছিলাম একভাবে, আবার কাইটে দিছি। আচ্ছা, তো তাহলে ফার্স্টে আমরা ওটা লিখে নেই যে স্টেট হোয়াট ইজ মেন্ট বাই ইউনিফর্ম অ্যাসেলারেশন। The value of acceleration is constant. ভাইয়া খালি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন লিখলে চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে। ওকে, তো এরপর বলতেছে ক্যালকুলেট দ্য অ্যাসেলারেশন অফ অ্যাথলিট বি। আচ্ছা, তো এখন অ্যাথলিট বি এর অ্যাসেলারেশনের ভ্যালুটা বের করতে বলছে। তো এখানের মধ্যে কি কি ইনফরমেশন আমরা জানি? এখানের মধ্যে ইনফরমেশন আমরা জানি যে টোটাল টাইম কত লাগছে রেসের, টোটাল ডিস্টেন্স কতটুকু কভার করছে, এন্ড ইনিশিয়ালি যে এখানের মধ্যে আমাদের কাজটা কি, ইনিশিয়ালি আমাদের ভেলোসিটিটা কি থাকবে, শুরুতে তো সে কি থাকবে, রেস্টে থাকবে। ওকে, যে ইনিশিয়ালি যদিও এখানের মধ্যে রেস্টে না, এখানের মধ্যে ইট হ্যাজ আ সার্টেন ভেলোসিটি, যেখানে যদি ট্যানজেন্ট এরকম ড্র করি, ইট হ্যাজ আ সার্টেন ভেলোসিটি। তো এখন এখানের মধ্যে আমরা দেখি যে অ্যাসেলারেশনের রেটটা কত আসে। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে হোয়াট উই ক্যান ডু, উই ক্যান ইউজ সুভাত ইকুয়েশন। যে সুভাত ইকুয়েশন ইউজ করে কি করা যায়, উই ক্যান ডিটারমাইন দ্য রেট অফ অ্যাসেলারেশন, যে এই দুইটা অ্যাথলিটের মধ্যে কি বলে অ্যাথলিট বি এর অ্যাসেলারেশনের ভ্যালু কত। এখন এখানের মধ্যে আমরা ডিসপ্লেসমেন্ট জানি 100, টাইম জানি 11 সেকেন্ডস, আর এখানের জন্য উই ক্যান সে দ্যাট তোমার u equals to 0. ইনিশিয়াল ভেলোসিটি 0। তো এখন এখানে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার্ড। সো এখন এখানে থেকে এটাকে সাবজেক্ট করলে কি আসে, ut তো 0 হবে, u 0, তো তাহলে এটা 0। তো তাহলে a ইকুয়াল টু 2s বাই t স্কোয়ার্ড। সো তাহলে 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 11 স্কোয়ার্ড। তো এটা করলে পরে কত আসে? 1.65. 1.65, 64 সামথিং আসছিল নাকি 65 সামথিং? 6.5. 6.5। আচ্ছা, তো তাহলে এরকম 1.7 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারি, আর এটাও রাখতে পারি, এটাও সমস্যা নাই। টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে পরে এটা ঠিক আছে। তো এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? পর্ষিয়া? ওকে, তারপর এখন আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3 টা আমরা একটু পরে দেখি, ফার্স্ট আমরা কম্পোনেন্টের একটা ম্যাথ দেখে নিই। তো এই যে কাইটের এই ম্যাথটা, কোয়েশ্চেন নাম্বার 3 তে আমরা ব্যাক যাব, সমস্যা নাই। তো ফার্স্ট আমরা একটা কম্পোনেন্টের ম্যাথ দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলতেছে? The diagram shows the forces acting on a stationary kite. আচ্ছা, তো কাইট হলো স্টেশনারি, what does that mean? The unbalanced force on the kite is what? 0 নাকি? কাইটটার উপরে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু হবে 0। The force F is the force that air exerts on the kite. যে এয়ার কাইটের উপরে যে ফোর্স এক্সার্ট করে, এটা হলো এই যে ফোর্স F। ওকে,
তো ফোর্স এফ হলো দ্য ফোর্স এক্সার্টেড বাই এয়ার অন কাইট, আর টিটা হলো টেনশন ইন দ্য স্ট্রিং। ওকে, তো এখন বললো show on a diagram how force F can be resolved into horizontal and vertical components. So তাহলে এখানের মধ্যে কাজটা কি করা যায়? এই সরি এই তো এই দুইটার এখানের মধ্যে তোমার অ্যাঙ্গেল যদি আমরা ধরি এখানে হরাইজন্টালের সাথে থেটা, তাহলে এটা কত হবে? F cos থেটা, আর ভার্টিক্যালটা কত হবে? F sin থেটা, নাকি? মতকর যে হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল ধরছি, তো তাহলে ওইটার সাথে হবে cos, আর যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে কি হবে? sin। সাইন। ওকে, তো এরপরে এখানের মধ্যে কি বলতেছে দেখো, বি নাম্বারে এটা আমরা লিখে রাখি যে এফ এইচ যে হরাইজন্টাল কম্পোনেন্ট, আর এটা হলো এফ ভি যে ভার্টিক্যাল কম্পোনেন্ট। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য টেনশন টি ইজ 25। এখন বলতেছে ক্যালকুলেট দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য টেনশন। এখন টেনশনের জন্য দেখো, টেনশনের জন্য আমরা রেড কালার দিয়ে আঁকি। তো টেনশনের জন্য হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট, তো এখন টেনশনের অ্যাঙ্গেলটা কার সাথে বলো তো মতখর? ওয়েটের সাথে। এটা ভার্টিক্যালের সাথে, তাই তো? ওয়েটটা তো ভার্টিক্যাল একটা ফোর্স, তো 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা যে ক্রিয়েট করছে থেটাটা কার সাথে? ভার্টিক্যালের সাথে, রাইট? হ্যাঁ, তো তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টের এটা কি হবে? কস নাকি সাইন? কস। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে কস আর হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে সাইন, তাই তো? তো তাহলে ফার্স্টে হরাইজন্টালটা বলছে, তো তাহলে টি sin 30 which means 25 sin 30 which means 12.5, আর vertical component of the tension t cos 30 which is 25 cos 30, তো কত আসে এটা? 21.65। 21.65, তো 21.7 এরকম, তাই তো? হ্যাঁ। কোয়েশ্চেন 3 মিস করে নাই, বলছে এটা পরে করব আদিব। করে নেবে, সরি। তো তাহলে এখানের মধ্যে আমরা B1 আর B2 তে কি কি দেখলাম? যে টেনশনের হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি দেখলাম। আচ্ছা, তো এরপরে C1 এ কি বলতেছে, যে ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ফোর্স, যে ওই F when the weight of the kite is 2.5। এখন বলো তো মতখর, যে কাইটটা তো কি আছে? স্টেশনারি, সো হোয়াট ডাজ দ্যাট মিন? ভার্টিক্যাল ফোর্সেস যে উপরে আর নিচে টোটাল ফোর্স কত হবে? 0 হবে না? হ্যাঁ। তো দেখো উপরের ফোর্সটা কি আছে? শুধু ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স এফ, তাই তো? হ্যাঁ। আর নিচের ফোর্সটা কি কি? ওয়েট আর টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাই না? হ্যাঁ। তো তাহলে এমন হবে না ব্যাপারটা যে এফ ভি ইজ ইকুয়াল টু ওয়েট প্লাস টি কস 30, নাকি? যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স এফ ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য কাইট প্লাস ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ টেনশন, তাই তো? বুঝি নাই। এটা বুঝো নাই? এখানের মধ্যে দেখো, যে তুমি নিজে ফার্স্টে বললা যে ফোর্স গুলা, ভার্টিক্যালি ফোর্স গুলা কোনটা কোনটা আছে, উপরে কোন ফোর্স আর নিচে কোন ফোর্স। ফার্স্টে বলো যে উপরে। আপওয়ার্ড ফোর্সেস আর ডাউনওয়ার্ড ফোর্সেস তো সমান সমান হবে, তাই তো? হ্যাঁ। তো এখন বলো আপওয়ার্ড ফোর্স গুলা কি কি আছে তোমার? এফভি। এফভি টাই শুধু আপওয়ার্ড ফোর্স, তো তাহলে আপওয়ার্ড ফোর্স হলো শুধু এফভি, আর ডাউনওয়ার্ড ফোর্স গুলি কি কি আছে? ওয়েট আর টেনশন। হ্যাঁ, বুঝছি। ওয়েট আর টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা, তাই তো? হ্যাঁ। তো তাহলে এই যে ওয়েট আর টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট, তো তাহলে এই দুইটা হলো ভার্টিক্যালি নিচে, তো এই দুইটা কি হবে? এফভি সমান সমান হবে, তাই তো? এর জন্য এমন হ্যাঁ। লিখছি। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? রাফিন বুঝতে পারছো এটা? হ্যাঁ, আমার একটু বুঝছি। ফোন একটু কোশ্চেন আছে।
কি কোশ্চেন 4b তে? ভাইয়া এখানে ভার্টিক্যাল কম্পোনেন্টটা মাইনাস ওয়াই না, এখানে -25 cos 30 হবে না? ও তো এখানের মধ্যে আমরা মাইনাস দিতে পারতাম, কিন্তু এখানের মধ্যে আমরা তো ডিরেকশনটা ওরকম দেখে রাখতেছি। এখানে আমরা টিপিক্যাল এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না দিয়ে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট ওরকম জাস্ট দেখে রাখতেছি। যখন নাকি ফোর্স গুলা নিয়ে ডিল করব, তখন আমরা ওরকম দেখবো যে কোনটা লেফট ডিরেকশনে কোনটা রাইট ডিরেকশনে। বুঝছো? তুমি ওরকম দিতে পারো যে তুমি ওরকম যদি ডায়াগ্রামে লিখে দাও যে আমি যে আমি ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে নেগেটিভ ধরতেছি, তো তখন ওরকম মাইনাস দিলাম। লেফট ডিরেকশনটাকে নেগেটিভ ধরতেছি, তা তাহলে মাইনাস দিলাম। তো এরকম লিখতে পারো, বাট না লিখলেও সমস্যা নাই এখানে। ঠিক আছে ভাই। আচ্ছা, সো এখন তাহলে যে কথাটা বলতেছিলাম যে ক্যালকুলেট দ্য ভার্টিক্যাল কম্পোনেন্টের কি বলে, ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ এফ যদি ওয়েট হয় এত। সো তাহলে মাত্র আমরা উপরে লিখে আসছি কি মতকর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স উইল বি ইকুয়াল টু হোয়াট? উইল বি ইকুয়াল টু ওয়েট প্লাস টেনশন ওয়েট প্লাস টেনশনের কি ভার্টিক্যাল কম্পোনেন্ট। কস। সো তাহলে ওয়েট হলো 2.5 আর টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট কত? 21.7। তো এটা করলে পরে কত আসে? 24.2। 24.2 নিউটন। আচ্ছা, তা এখন বলতেছে স্টেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ এফ। সো এফ এর হরাইজন্টাল কম্পোনেন্টটা হলো এইটা নাকি মতকর? হ্যাঁ সো এখন সিন্স দ্য কাইট ইজ স্টেশনারি, সো তাহলে হরাইজন্টাল ফোর্স গুলো তো সমান সমান হবে, তাই তো? হ্যাঁ তো তাহলে এই ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্টটা রাইট ডিরেকশনে কাজ করতেছে। লেফট ডিরেকশনে কি কোনো ফোর্স আছে? না এটা কি হ্যাঁ 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 টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা লেফটে না? তো তাহলে টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হবে? টেনশনের হরাইজন্টাল টেনশন কম্পোনেন্টটা এই ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্টের সমান হবে, তাই তো? তাহলে তো হরাইজন্টাল ফোর্স গুলি কি হয়ে যায়? ব্যালেন্সড হয়ে যায়। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। তো তাহলে টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট হলো টুয়ার্ডস লেফট, আর ফোর্স এফ এর হরাইজন্টাল কম্পোনেন্ট হলো টুয়ার্ডস রাইট। এখন যেহেতু কাইটটা স্টেশনারি, সো তাহলে ফোর্সেস গুলা কি থাকবে? ব্যালেন্সড থাকবে। সো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স মাস্ট বি ইকুয়াল টু দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য টেনশন। তো তাহলে স্টেট করতে বলছে, সো তাহলে বেসিক্যালি এমন লিখে দেওয়া যায় যে এফ এইচ ইজ ইকুয়াল টু কি টি সাইন 30, যে টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট হুইচ ইজ অ্যাকচুয়ালি 12.5, তাই তো? হ্যাঁ আচ্ছা, সো এখন দেখো আমরা কি পেয়ে গেলাম। ফোর্স এফ এর হরাইজন্টাল কম্পোনেন্ট পেয়ে গেছি, ফোর্স এফ এর ভার্টিক্যাল কম্পোনেন্ট পেয়ে গেছি। তো এখন ফোর্স এফ এর রেজাল্টেন্ট বের করতে পারবো না পিথাগোরাস দিয়ে? দেখো ফোর্স এফ এর হরাইজন্টাল কম্পোনেন্ট কত? 12.5 নাকি মতকর? হ্যাঁ আর ফোর্স এফ এর ভার্টিক্যাল কম্পোনেন্ট হলো 24.2। সো তাহলে ফোর্স এফ এর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে? পিথাগোরাস দিয়ে আমরা বের করতে পারবো যে ফোর্স এফ is equal to root over 12.5 squared plus 24.2 squared নাকি? সেটা করলে পরে কত আসে? 27.2। 2 27.2 এটা? হ্যাঁ ওকে, সো তাহলে 27.2 নিউটন। তো এটা হবে আমাদের ফোর্স এফ এর ভ্যালু। বুঝতে পারছো এটা সবাই? মার্শরিক, এটা বুঝতে কোনো প্রবলেম আছে? ওকে, তো তাহলে এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। ঠিক আছে, তো এখন কোয়েশ্চেন নাম্বার 5, এটা তো জিপি এর, এটা অ্যাকচুয়ালি পারা উচিত। কোশ্চেন নাম্বার 5, 6 এগুলা নিয়ে কি কেউ কোনো প্রবলেম ফেস করছো? কোশ্চেন নাম্বার 5 আর 6 এ? হ্যাঁ স্যার, কোয়েশ্চেন নাম্বার 5 এর সিটা পারিনি। আচ্ছা, the clock has to be wound up once per week, calculate the average output of the falling mass। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এটা আমরা দেখব।
তো দেখি আমরা কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে। তো ফার্স্ট অফ অল, a grandfather clock is a type of clock কি হয় where the energy needed to provide the movement of the hands come from the falling mass। যে আমাদের ক্লকের যে হ্যান্ড গুলি, যে মিনিট হ্যান্ড এন্ড আওয়ার হ্যান্ড, এই মিনিট হ্যান্ড এন্ড আওয়ার হ্যান্ড গুলি রোটেট করার এনার্জিটা তারা কোথা থেকে পায়? এরকম একটা ম্যাস সাসপেন্ড করে দেওয়া হয়, ওই ম্যাসটা আস্তে আস্তে নিচে পড়তে থাকে, যত ম্যাসটা নিচে পড়বে তত কি হবে, তত ওখানের আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড গুলি রোটেট করবে বা ঘুরবে। ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, এখানের মধ্যে কাজটা কি করা হয়েছে, প্রথমে যখন নাকি আমরা এরকম ওন্ড আপ করে রাখছি, কি হয়েছে, একদম ম্যাসটাকে সবচেয়ে উপরে নিয়ে রাখছি, ম্যাস ইজ এট দ্য ম্যাক্সিমাম হাইট, তো তখন জিপি হলো ম্যাক্সিমাম। তো এটা হলো, মনে করো আজকে সানডে, ওর আজকে তো টিউসডে অ্যাকচুয়ালি, সো তাহলে টিউসডে লিখি, তো আজকে হলো টিউসডে। তো এই টিউসডেতে আমরা কি করলাম, টিউসডেতে আমরা এরকম ম্যাচটাকে এইচ অ্যামাউন্ট অফ হাইট উপরে তুলে রেখে দিছি। ওকে রাফিন, এইচ অ্যামাউন্ট অফ হাইট উপরে তুলে রেখে দিছি। তো ম্যাচটা কি করবে, যখন নাকি ইয়েটা ছেড়ে দিব, ম্যাচটা আস্তে আস্তে নিচে পড়তে থাকবে না রাফিন? হ্যাঁ, তো ম্যাচটা আস্তে আস্তে নিচে পড়তে থাকে, নিচে পড়তে থাকে, নিচে পড়তে থাকে, দেন ইভেনচুয়ালি সে কি করবে, একদম গ্রাউন্ড লেভেলে চলে আসবে। তো একদম ম্যাক্সিমাম হাইট থেকে গ্রাউন্ড লেভেলে আসতে আসতে তার কতদিন সময় লাগে? 1 উইক। ওকে, তো তাহলে আজকে হলো তোমার 9th ফেব্রুয়ারি, তো তাহলে কি করবে, 16th ফেব্রুয়ারিতে সে কি করবে, দিস ম্যাস উইল রিচ দ্য গ্রাউন্ড। সো তাহলে এইচ অ্যামাউন্ট অফ হাইট নিচে পড়তে তার কতদিন সময় নেয়? 7 ডেজ। ওকে, তো তাহলে 7 দিন পরে সে যে নিচে নেমে গেল, তখন আবার তাকে কি করা হয়, আবার তাকে ম্যাচটাকে উপরে তুলে নিয়ে নেওয়া হয় এর পরের উইকের জন্য, যেন সে পুরোপুরি ক্লকটাকে চালাইতে পারে। বুঝতে পারছো প্রসিডিওরটা কেমন? হ্যাঁ বুঝছি। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, এ নাম্বারে, ইন ওয়ান সাচ ক্লক দ্য ম্যাস ইজ আ স্টিল সিলিন্ডার অফ ডায়ামিটার এত এন্ড হাইট এত। তো এত ডায়ামিটারের একটা ম্যাস, এত হাইট উপরে নেওয়া, এখন বলতেছে এন্ড কি বলে, ডায়ামিটার এত আর হাইট এত, তো সিলিন্ডার আর কি, তো এই যে সিলিন্ডারের ডায়ামিটার দেওয়া আর হাইট দেওয়া, সরি, আর ম্যাস হলো 4 কেজি। তো এখন বলতেছে ডেনসিটি বের করতে। তো এখন সিলিন্ডারের ডায়ামিটার দেওয়া আর কি দেওয়া, হাইট দেওয়া, তো তাহলে সিলিন্ডারের আমরা ভলিউম বের করতে পারবো না? ফারিহা, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি? আইআর স্কয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ। তো তাহলে পাই আর স্কোয়ার এইচ, এই ফর্মুলা ইউজ করে কি করব, ভলিউম বের করব। দেন ম্যাস জানি 4 কেজি, সো তাহলে ডেনসিটি ইকুয়াল টু কি, ম্যাস বাই স্যার ভলিউম। ম্যাস বের করতে বলছে তো, ডেনসিটি না, যে ডেনসিটি তো দেওয়াই। ও আচ্ছা সরি, ডেনসিটি দিয়ে দিছে, ম্যাস বের করতে বলছে, সরি। তো তাহলে শো দ্যাট ডেনসিটি দেওয়া আছে, তো তাহলে ডেনসিটি ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম, তো তাহলে ম্যাস ইকুয়াল টু কি হবে, ডেনসিটি ইনটু ভলিউম হবে। সো ডেনসিটি হলো 7.8 ইনটু 10 টু দি পাওয়ার 3, আর ভলিউমটা পাই আর স্কোয়ার এইচ, যে পাই আর কত হবে, আর হলো ডায়ামিটারের অর্ধেক, সো তার মানে 0.030 স্কোয়ার ইনটু হাইট হলো 0.17। তো এটা করলে পরে কত আসে ম্যাসের ভ্যালুটা? 3.8 আসে। 3.8 কেজি। এই যে আমাদেরকে শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে, সো তাহলে শো দ্যাটের ম্যাথের সময় কি করতে বলছিলাম, একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিতে বলছে। আচ্ছা, একটু আগে পড়াইতে পড়াইতে টাইমের দিকে খেয়াল ছিল না, যে ওদিকে 1 মিনিটের এই রিমাইন্ডার চলে আসছিল। আচ্ছা, সো তাহলে যে কথাটা বলতেছিলাম দেখো, যে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে, তো তাহলে আমাদের কি করতে হবে, ফাইনাল অ্যান্সারটা একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিতে হবে, সো তার মানে 2 সিগনিফিকেন্ট ফিগারে অ্যান্সার দিব। সো লিখবো কত, 3.8 কেজি। ঠিক আছে রাফিন, তো এটা গেল প্রথমেরটা, এ নাম্বার। ম্যাস শো করতে বলছে অ্যাপ্রক্সিমেটলি 4 কেজি, তো এটা শো করলাম। তো এরপরে বি নাম্বারে কি বলতেছে,
the distance fallen by the mass is 1.1 মিটার। তো তাহলে হাইটের ভ্যালু হলো 1.1 মিটার। তো বলতেছে কি যে ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। সো তাহলে চেঞ্জ ইন জিপি is equal to mass into g into change in height। mass হলো 3.8, g হলো 9.81, height হলো 1.1। এটা করলে পরে কত আসে জিপি এর ভ্যালু? 40.5। টু সিগনিফিকেন্ট ফিগারে ভ্যালু দিতে হবে অ্যানসারটা। দেখো যে গিভেন ইনফরমেশন টু সিগনিফিকেন্ট ফিগারে না, আচ্ছা 41। তাহলে এটা হবে 41 জুলস। তো তাহলে চেঞ্জ ইন জিপি টা হলো কত? 41 জুল। আচ্ছা, এরপরে দেখো এই ওয়ার্ক ডানটা যে এই যে একদম 1.1 মিটার হাইট উপর থেকে নিচে নামতে তার কতদিন সময় লাগে? 1 উইক, তাই তো রাফিন? হ্যাঁ, তো তাহলে পাওয়ার ইকুয়াল টু চেঞ্জ ইন জিপি বাই টাইম টেকেন। তো এখন এটা হলো 41 আর টাইম টেকেন কত? 1 উইক, which means 7 days। একদিনে হলো 24 আওয়ার্স আর 24 আওয়ারে 60 into 60 সেকেন্ডস। সো এই এটা করলে পরে পাওয়ারের ভ্যালুটা কত আসে? 6.69 into 10 to the power minus 5। -5। হুম। তো তাহলে 6.69 এর ওটাকে লিখবো কত? 6.7 লিখবো, যে গিভেন ইনফরমেশন আমাদের টু সিগনিফিকেন্ট ফিগারে। তো ফাইনাল অ্যান্সারটা আমরা কি করব? সার্বিক টু সিগনিফিকেন্ট ফিগারে দিব, ঠিক আছে? So, তাহলে 6.69 টাকে আমরা 6.7 লিখবো ইনটু 10 টু দি পাওয়ার -5 ওয়াট। ওকে, রাফিন কি এখন বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওই যে 1 উইকেটটা ওটা আমি কমপ্লিটলি ভুলেই গেছিলাম, ওটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নাই। তো এরপরে এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। দেন এখন কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে যে স্কুলের কাছাকাছি যে ওরকম বাচ্চারা যে রাস্তা টাস্তা পার হয়, তো ওইটার জন্য বলছে যে স্কুলের ওখানে স্পিড লিমিটটা কি করা হয়? নরমালি যেখানে স্পিড লিমিট থাকে হলো 30 মাইল পার আওয়ার, ওখানে স্পিড লিমিট নামায় নিয়ে আসা নামায় নিয়ে আসা হয় কততে? 20 মাইল পার আওয়ারে নামায় নিয়ে আসা হয়। বিকজ ওখানে যে বাচ্চারা রাস্তা পারাপার হবে ওদের জন্য ওরকম অ্যাক্সিডেন্ট কিছু না হয়, বা অ্যাক্সিডেন্ট হইলেও যদি স্পিড লিমিট কমের দিকে থাকে, যে অল্প স্পিডে যদি মুভ করতে থাকে, তো তাহলে ইনজুরি কম হবে আর কি, তেমন টাইপের ব্যাপার। তো এখন এখানের মধ্যে বলতেছে কি যে near schools the speed limit is 20 mile per hour. It is claimed that reducing the speed limit from 30 mile per hour to 20 mile per hour halves the risk of serious injuries in an accident। তো তাহলে বলতেছে যে নরমালি স্পিড লিমিট যেখানে থাকে 30 মাইল পার আওয়ার, ওইটা থেকে যদি 20 মাইল পার আওয়ারে নামায় নিয়ে আসা হয়, তো তাহলে কি ইনজুরির পসিবিলিটি আর অ্যাক্সিডেন্টের রিস্কটা কত হয়? সিরিয়াস ইনজুরির রিস্কটা হাফ হয়ে যায়। তো এখন আমরা দেখি এটা কি হচ্ছে। তো আমাদেরকে মাইল পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে না, তারা দিয়েই দিছে ব্র্যাকেটে যে 30 মাইল পার আওয়ার মানে হলো 13.3 মিটার পার সেকেন্ড, আর 20 মাইল পার আওয়ার মানে হলো 8.9 মিটার পার সেকেন্ড। তো এখন বলতেছে কি when a car is involved in a crash the collision energy depends upon the car's speed just before the impact। সো তাহলে জাস্ট ইম্প্যাক্টের আগে কত কাইনেটিক এনার্জিতে মুভ করতেছিল ওইটার উপরে ডিপেন্ড করে যে কি, যে ইনজুরি কেমন কি হবে না হবে। তো এখন এখানে মধ্যে বলতেছে যে ডিটারমাইন দিস রেশিও কাইনেটিক এনার্জি অফ দ্য কার ট্রাভেলিং এট 20 মাইল পার আওয়ার এন্ড কাইনেটিক এনার্জি অফ দ্য কার ট্রাভেলিং এট 30 মাইল পার আওয়ার, এই দুইটার রেশিও বের করতে বলছে। সো আমরা কি জানি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হোয়াট? হাফ ইনটু মাস ইনটু ভেলোসিটি স্কয়ার। তো এখানে ভেলোসিটি হলো 20 মাইল পার আওয়ার which means 13.3, আর হাফ ইনটু মাস, আর এখানে 30 মাইল পার আওয়ার মানে ভেলোসিটি কত? আচ্ছা উল্টা লিখছি, উপরেরটা হবে হলো 8.9, নিচেরটা হবে 13.3, উপরেরটা তো কমটা, উপরে হলো 8.9 আর নিচে হলো কত? 13.3। তো এটা দেখো তো রেশিওটা কত আসে? হাফ হাফ কাটা, ম্যাস ম্যাস কাটা। সো এই ভ্যালুটা কত আসে? 0.5 এর থেকে কম আসে না, যে 0.48 আসার কথা এমন কিছু আসে অ্যান্সার মনে হয়। কত আসে দেখো তো এটা?
0.44. 0.44, আচ্ছা। সো তাহলে দ্য রেশিও ইজ হোয়াট? 0.44। সো এখানে থেকে আমরা ব্যাপারটা কি বুঝতে পারতেছি দেখো তো, যে ক্লেম করা হয়েছে কি, ক্লেম করা হয়েছে যে এটা ইনজুরির রিস্কটাকে কি করে দিবে, হাফ করে দিবে, তাই তো? কিন্তু এখানের মধ্যে আমরা দেখতে পাইতেছি কি, দ্য রিস্ক অর দ্য এনার্জি রেশিও ইজ গেটিং লেসার দেন হাফ, তাই তো? যে হাফের থেকেও কমে গেছে না? হাফ হলে তো রেশিওটা কত আসতো, 0.5 আসতো নাকি সার্বিক? হ্যাঁ, হাফ হলে রেশিওটা আসতো 0.5, কিন্তু এখানের মধ্যে আমরা এখানের মধ্যে কি বলবো, বলতেছে যে টু হোয়াট এক্সটেন্ট ডাজ ইওর অ্যান্সার সাপোর্ট দ্য ক্লেম। তো এখানের মধ্যে বলবো কি, দ্য রিস্ক বিকামস লেস দেন হাফ। তো রিস্কটা কি হয়, হাফের থেকেও কমে যাচ্ছে, বুঝতে পারছো? হুম। এরপরে কি বলতেছে বি নাম্বারে, আ ভাই কার 2 অফ, মার্কের জন্য জাস্ট একটা পয়েন্ট দিলেই হবে? হ্যাঁ এটা হলো লেস দেন হাফ, ওই জিনিসটা হলো আমাদের এইটা, এই যে 0.44টা, এই যে 0.44 ইজ লেস দেন 0.5, এই জিনিসটা। এখানের মধ্যে আমাদের ব্যাপারটা হলো যে তুমি প্রথমে দেখতেছো যে রিস্কটা তাদের ওখানে থেকে, সরি এখানে লেস দেন হাফ কেন লিখছি, দ্য রিস্ক বিকামস মোর দেন হাফ, যে হাফের থেকেও রিস্কটা কমে যাচ্ছে। না ভাই, আগেরটাই ঠিক ছিল। এটা বলতেছো রিস্ক বেড়ে যাচ্ছে হাফের থেকেও বেশি। ভাইয়া লেস দেন হাফ হবে। ও আচ্ছা ঠিকই আছে, সরি সরি। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমাদের এটা কি হচ্ছে, যে 0.5 এর থেকে ওইটা আরো কমে আসতেছে রেশিওটা, বুঝতে পারছো? এই জিনিসটা কম্পেয়ার করতে পারার জন্য 1 মার্ক, আর এই কনক্লুশনটা, বুঝছো? তো এখানের জন্য আমাদের 2 মার্ক। এটা মার্ক স্কিমটা আমরা এই যে আজকে আসিফকে বলবো মার্ক স্কিমটা দিয়ে দিতে, তখন মার্ক স্কিমের অ্যান্সারটা মিলাইতে পারবা। ওকে, সো ফার্স্টে গেল এইটা। এরপরে কি বলতেছে, আ কার অফ মাস 1200 কেজি ইজ ইন আ ক্র্যাশ। সো তাহলে 1200 কেজির একটা গাড়ি কি করছে, একটা অ্যাক্সিডেন্ট করছে। কি করতেছে, দ্য ফ্রন্ট বাম্পার অফ দ্য কার ডিফর্মস and the car is brought to rest from an initial, এই যে brought to rest, তো তার মানে ফাইনাল ভেলোসিটি হবে 0 from an initial velocity of 10 meter per second। তো তার মানে ইনিশিয়াল স্পিড হলো 10, ফাইনাল স্পিড হলো 0, আর ডিসটেন্স কভার করা হলো 0.12 মিটার, আর ম্যাস হলো এত। তো এখন আমরা ইনিশিয়াল ভেলোসিটি জানি, ফাইনাল ভেলোসিটি জানি, ডিসটেন্স জানি। তো এখন এখানের মধ্যে বলতেছে কি, by considering the work done on the car as it is brought to rest, calculate the ever average impact force that acts। সো তাহলে এখানের জন্য আমাদের ওয়ার্ক ডানটা কি হবে বলতো মতখর? ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি একটা তো ছিল নাকি, ইনিশিয়ালি গাড়িটা মুভ করতেছিল না বলতো? হ্যাঁ, তো ইনিশিয়ালি দেয়ার ওয়াজ আ কাইনেটিক এনার্জি অফ দ্য কার। সো তাহলে ফাইনালি কি করতেছে, ফাইনালি কলিশনের পর দ্য কাইনেটিক এনার্জি বিকাম 0। সো তাহলে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান, দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাই না? হ্যাঁ, তো তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি is the work done। তো এখন কাইনেটিক এনার্জি চেঞ্জটা কি, হাফ ইনটু মাস ইনটু চেঞ্জ ইন ভেলোসিটি স্কোয়ার্ড, আর ওয়ার্ক ডান মানে হলো ফোর্স ইনটু ডিসটেন্স মুভ। তো এখন এখানে হাফ ইনটু মাস হলো 1200, আর চেঞ্জ ইন ভেলোসিটি কত, 10 মাইনাস 0 মানে 10, এটা স্কোয়ার, আর এখানের মধ্যে ফোর্সটা কত এটাই তো বের করতে বলছে, আর ডিসটেন্স কতটুকু কভার করছে, 0.12। সো তাহলে ফোর্সের ভ্যালুটা কত আসে দেখো তো, 50 ইন্টু 10 স্কোয়ার। সো তাহলে তো 5000 নাকি, 50,000 আচ্ছা 50,000, এটা তো 0.12। না সরি 500,000।
500,000 নিউটন। তো তাহলে এভারেজ ইমপ্যাক্ট ফোর্সের ভ্যালুটা কত? 500,000 নিউটন হবে। ওকে, তো এই ক্যালকুলেশন নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, তারপর বলতেছে ক্রাম্পেল জোনের এটা একদম ও লেভেলস এর অ্যান্সার, যে ক্রাম্পেল জোন কিভাবে করে ইমপ্যাক্ট ফোর্সটাকে কমায় দেয়। কি করে আদিব? ডিসেলেশন টাইম বাড়ায় দেয়। ডিসিলারেশন টাইমটা বাড়ায় দেয়, যে দ্য টাইম ফর হুইচ দ্য মোমেন্টাম চেঞ্জেস, যে চেঞ্জ ইন মোমেন্টামটা তো ফিক্সড। সো এখন কতক্ষণ ধরে মোমেন্টামের চেঞ্জটা হচ্ছে ওই টাইমটা যদি বাড়ায় দেওয়া যায় তো তখন কি হবে? দ্য ফোর্স এক্সার্টেড উইল ডিক্রিজ। ঠিক আছে, এক্সার্টেড ফোর্সের ভ্যালুটা কি করবে? এক্সার্টেড ফোর্সের ভ্যালুটা কমে যাবে। ওকে, তাহলে এই জিনিস। ভাই একটু বিতে যাও। হ্যাঁ, না ভাই দেখতেছি না, একটু আনসারটা মিস। আচ্ছা, শেষ ভাই। ওকে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে দেখি। ইনফরমেশন গিভেন অ্যাবাউট স্কি লিফট states the following. কি জিনিস? The lift transports 2,800 people to the top each hour. So তাহলে 2800 মানুষকে উপরে তুলে প্রতি ঘন্টায়। The vertical rise is 420 মিটার, 420 মিটার উপরে উঠে। The cable travels at 5.0 মিটার per second আর the maximum power consumption of the motor is এত। আচ্ছা, তো এরকম কয়েকটা ইনফরমেশন আমাদেরকে দিছে স্কি লিফটের ব্যাপারে। এখন বলতেছে assume throughout this question that average mass of the skier plus equipment is 90 kg। তো তাহলে স্কিয়ার আর তার ইকুইপমেন্টের পুরো ম্যাস ওভারঅল কত? 90 কেজি একজনের। তো এখন বলতেছে কি এ নাম্বারে, show that the rate at which energy is converted to gravitational potential energy is about 300,000 ওয়াট। তো এখন এখানের মধ্যে দেখো কি হচ্ছে, এখানে 1 ঘন্টায় in 1 hour চেঞ্জ ইন জিপি কত হচ্ছে দেখো তো, ম্যাস ইনটু জি ইনটু চেঞ্জ ইন হাইট, তাই তো? তো 1 ঘন্টায় কতজন মানুষ উপরে উঠতেছে? 2,800 পার্সন, তাই তো? মতখর 1 ঘন্টায় এত মানুষ উপরে উঠতেছে, প্রতিজনের ম্যাস কত করে? 90 কেজি। জি এর ভ্যালু হলো 9.81, আর কত হাইট উপরে উঠে তারা? 420 মিটার। সো তাহলে পরে 1 ঘন্টায় জিপি এর চেঞ্জটা কত দেখো তো, এই ভ্যালুটা কত? 290000 290000 আরেকটা জিরো। আরেকটা জিরো। সো এত জুলস, তাই তো? তো এটা হলো ফার্স্টে কি 1 ঘন্টায় এতটুকু ওয়ার্ক ডান হয়। তো তাহলে পাওয়ার ইকুয়াল টু কি? ওয়ার্ক ডান বাই টাইম টেকেন। সো তাহলে 29 এইটা ডিভাইডেড বাই 1 আওয়ার। তো 1 আওয়ারে কত? এই, তো এটা করলে পরে দেখো তো পাওয়ারের ভ্যালুটা কত আসে। হ্যাঁ সরি, ফার্স্ট এটা ভুল হয়েছে, মানে জিপিটা আমার অ্যান্সার তো 1.04 1038 সামথিং আসে। আচ্ছা, সো তাহলে এটা কত আসে? 1.03 into 10 to the power 10। পয়েন্ট কই থেকে আসলো আবার? 1.04 into 10 to the power 10 9 আমার ওইটাই আসে 1.04। into 10 to the power 9 ভাই। এটা into 10 to the power 9 9 ভাই 9 10 to the power 9। ওকে,
তাহলে 1.04 into 10 to the power 9 divided by এটা করলে কত আসে? দাঁড়া আজানটা শেষ হোক। ওকে, সো তাহলে মতখোর অলরেডি চ্যাটে লিখে দিছে কত 2888 আরো দুটা 8। 2 আর 5টা 8 ভাইয়া। তো তাহলে আমাদের শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে, সো ফাইনাল অ্যান্সার আমরা কততে দিব? 2 সিগনিফিকেন্ট ফিগারে দিব, তাই তো? তো তাহলে এই ঠিক আছে। তো এটা হলো আমাদের the rate at which the GP is getting converted or energy is getting converted to GP, যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে তো ওই লিফটটা চালাচ্ছি, তো ইলেকট্রিক্যাল এনার্জিটা কত রেটে জিপি তে কনভার্ট হচ্ছে ওই জিনিসটা। তো এখন দেখো জিপি গেইন করতেছে মাত্র এত, কিন্তু লিফটে পাওয়ার ইনপুট হলো এর থেকে আরো বেশি। কেন লিফটে আমাদের এর থেকে আরো বেশি এনার্জি কেন দিতে হচ্ছে? বিকজ কোন সিস্টেমে তো 100% এফিশিয়েন্ট না, সে কি করবে? কিছু এনার্জি অন্য ফর্মে লস করবে না, যে লিফট উপরে উঠতে সময় এরকম আওয়াজ করে, লিফটের ওরকম এনার্জি ট্রান্সফারের ওরকম সময় কি হবে? অন্য ফর্মে এনার্জি কনভার্ট হয়ে যাবে হিট এন্ড সাউন্ডে। তো ওইসবের জন্য কি হয়, যা অ্যাকচুয়ালি লাগে তার থেকে বেশি সাপ্লাই দিতে হয়, তাই না কাবিও? হ্যাঁ। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা কাজটা দেখে এরপর কি বলতেছে বি নম্বরে, show that the total kinetic energy given to the skiers on the lift in an hour is about এত। আচ্ছা, সো তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালু এত, এটা শো করতে বলছে। সো এখন কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ ইনটু মাস ইনটু ভেলোসিটি স্কয়ার্ড। সো এখন এখানে হাফ ইনটু মাস কত? এতজন মানুষ 90 কেজি করে প্রতিজন, আর ভেলোসিটি কত? কেবলের ভেলোসিটি হলো 5। এটা করলে কত আসে? 3.2 into 10 to the power 6. 3.2 into 10 to the power 6, যে শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে, সো আমরা ফাইনাল অ্যান্সার কততে দিব? একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব, যে শো দ্যাট এর ম্যাথের সময় অলওয়েজ কি, যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে ওয়ান সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা দিতে হয়। অলরাইট, সো তাহলে এটার অ্যান্সার কত হবে? 3.2 into 10 to the power 6 জুলস। ওকে, তো এরপরে সি নাম্বারে কি বলতেছে? ক্যালকুলেট দ্য রেট in watts at which energy is converted to kinetic energy. So তাহলে আবার কাইনেটিক এনার্জির জন্য সেম কাজ কি করব? পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। তো এখন এখানে চেঞ্জ ইন কে এর জন্য বের করতে বলছে। তো এখানে টাইম কত? 1 আওয়ারে কত আসে এটা? কত বুঝি নাই। 888.889। 888। হ্যাঁ ভাইয়া, 888.889। না ভাই, 889। আচ্ছা, তো তাহলে এটাকে আমরা যদি 2 সিগনিফিকেন্ট ফিগারে লিখি তো বেসিক্যালি 890 ওয়াট, তাই তো? তো তাহলে কাইনেটিক এনার্জির জন্য লাগে হলো 890 ওয়াট, আর জিপির জন্য লাগে হলো 290,000 ওয়াট, কিন্তু আমাদের সাপ্লাই দিতে হইতেছে কত? 364,000 ওয়াট। এত বেশি কেন? এই জিনিসটা নিয়ে কোশ্চেন করবে যে a student is asked to explain why the motor consumption এত is considerably more than the rate at which energy is converted to gravitational potential energy, and his answer is kinetic energy and heat. Discuss each of the answer in more detail. তো এখন আমরা স্টুডেন্টকে বলা হয়েছে, হ্যাঁ মনে করো যে আমি আদিবকে জিজ্ঞাসা করছি যে আচ্ছা লিফটের তো জিপি কনভার্সনের জন্য তার লাগে মাত্র কত?
300,000 ওয়াট। তো তাহলে এত বেশি এনার্জি দিয়ে আমরা কি করি? তো এখন আদিব মনে করো অ্যান্সার দিছে যে আচ্ছা জিপিটা তো গেইন করবে তো কাইনেটিক এনার্জির থ্রুতে, সো তাহলে কাইনেটিক এনার্জিতে যাচ্ছে প্লাস হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। আদিব এমন অ্যান্সার দিল। তো এখন আমি কাবিওকে বললাম আচ্ছা আদিবের অ্যান্সারের ভ্যালিডিটি যে কোনটার অ্যাকচুয়ালি রিজনটা বেশি, কাইনেটিক এনার্জির জন্য আসলে বেশি এনার্জি খরচ হইতেছে নাকি হিট এনার্জি হিসেবে বেশি এনার্জি খরচ হইতেছে, এই জিনিসটা নিয়ে ডিটেইলে তার কাছে এক্সপ্লেনেশন চাওয়া হয়েছে কাবিওর কাছে। তো এখন এখানের জন্য কাবিও কি বলবা? এখানে ফার্স্টে বলতেছে ডিসকাস ইন ডিটেইল, যে সে যে বললো জিপি লাগে এত কিন্তু সাপ্লাই দিতে হচ্ছে এত বেশি, মোটরের থেকে সাপ্লাই দিতে হচ্ছে এত বেশি কেন? তো আদিব বলছে যে কাইনেটিক এনার্জি এন্ড হিট হলো মেইন রিজন। তো এখন কাইনেটিক এনার্জি নিয়ে তুমি একটা এক্সপ্লেনেশন বলবা, হিট নিয়ে একটা এক্সপ্লেনেশন বলবা। কাইনেটিক এনার্জিতে কি আসলে সিগনিফিকেন্ট কোনো এনার্জি পাস হচ্ছে বলো তো? কাইনেটিক এনার্জিতে 1000 ওয়াটও লাগে না, তাই না? হ্যাঁ, তো তাহলে কাইনেটিক এনার্জিতে 1000 ওয়াটও লাগে না। তো তাহলে এখানে ডিফারেন্সটা কত খেয়াল করো, দিতেছি এত আর লাগতেছে এত, তো তাহলে ডিফারেন্সটা কত বড় খেয়াল করছো? 64,000 ওয়াট। তো 64,000 ওয়াটের মধ্যে মাত্র 890 ওয়াট যাচ্ছে কাইনেটিক এনার্জির থ্রুতে। সো তাহলে বাকি পুরো এনার্জিটা কিসের ফর্মে লস হচ্ছে? হিট। হিটের ফর্মে লস হচ্ছে। অ্যান্সারটাকে সবাই বুঝতে পারতেছো কি বললাম? যে এই মোটরটা যে স্কি লিফটটা যে কাজ করবে, তো এখানে কি মোটরের থেকে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা দিয়ে কি করা হয়, জিপি তে কনভার্ট করা হয়। তো এই যে ইলেকট্রিক্যাল এনার্জিটা দিতে হইতেছে কত, 364,000 ওয়াট, কিন্তু জিপি তো মাত্র গেইন করে 300,000। তো বাকি এনার্জি কোথায় যায়? তো একটা স্টুডেন্ট বলছে যে বাকি এনার্জি হলো কাইনেটিক এনার্জি আর হিটে কনভার্ট হয়। তো আমরা তো একটু আগে কাইনেটিক এনার্জিটা বের করে দেখলাম, কাইনেটিক এনার্জিটা কত? 1000 ওয়াটও না, মাত্র 890 ওয়াট। তো তার মানে বাকি মেজরিটি অফ দ্য এনার্জি কোন ফর্মে চলে যাচ্ছে মতকর? হিটের ফর্মে চলে যাচ্ছে না? হ্যাঁ। তো তাহলে এই জিনিসগুলো আমরা অ্যান্সারের মধ্যে লিখবো, যে আজকে রাতে তোমাদেরকে মার্ক স্কিমটা দিয়ে দেবো, তোমরা ওখানের মধ্যে থেকে অ্যান্সারটা দেখে নিতে পারবা। আমি জাস্ট এখানে ছোট একটা এক্সপ্লেনেশন বলে রাখলাম যে কোয়েশ্চেনে কি চাইছে আর অ্যান্সারটা কেমন হবে। ওকে, এখন আমার A2 ব্যাচের ক্লাসটা শুরু করা লাগবে, সো তোমাদের ক্লাসটা এখন শেষ করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।